প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। বিএনপি সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, প্রিয় দর্শক শ্রোতা, তিনি টাঙ্গাইল ৮ আসনের এমপি, বিএনপি দলীয় এবং মুক্তিযুদ্ধ মন্ত্রী। তো তিনি গতকাল রোববার আনুমানিক ২টার দিকে টাঙ্গাইলের সখীপুর উপজেলার হলুদিয়া চালা বাজারে প্রকাশ্য জনসমাবেশে কয়েকশো বিএনপি নেতাকর্মী পরিবেষ্টিত হয়ে লাউড স্পিকারে একটি ফোন কল শুরু করেন। আর সেই কলটি করা হয়েছিল টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা, যাকে আমরা ডিএফও বলি, তাকে বিভাগীয় বন কর্মকর্তা নাজমুল আলম খানকে। আর সেখানে তিনি নিজের পরিচয় দিয়ে বলছিলেন আরেকজন বন কর্মকর্তার বিষয়ে, যার নাম ইমরান আলী, এবং তিনি একজন রেঞ্জ কর্মকর্তা টাঙ্গাইল বন বিভাগের। সো ইমরান আলী সম্পর্কে তিনি একটি অভিযোগ করেন, যেই অভিযোগটি, তার ভিডিও ক্লিপটি যেটি আমি এখন জুড়ে দিচ্ছি, সেটি থেকে ক্লিয়ার হবে নিশ্চয়ই। আপনি 24 ঘন্টার মধ্যে এই ইমরানকে এখান থেকে ট্রান্সফার করবেন। 24 ঘন্টার মধ্যে আপনি করবেন, এটা আপনার কাছে আমার অনুরোধ রইল, মন্ত্রী হিসাবে, এইখানকার এমপি হিসাবে। আর দ্বিতীয়ত হলো, এইখানে যাকে নতুন করে দেবেন তাকে বলে দেবেন যে আমি যতদিন ইনশাল্লাহ এমপি আছি, আমার এলাকার মানুষকে আমি হয়রানি হতে দেব না, হয়রানি করতে দেব না, এটা পরিষ্কার করে দেবেন। এবং যাকে দেবেন সে যেন আমার সাথে যোগাযোগ করে, আমি তাকে গাইডলাইন দেব যে আমি কিন্তু এই আতিয়া বন আইনের বিরুদ্ধে আন্দোলন করেছি অনেক বছর, এবং তারা আশায় বুক বেঁধে আমাকে ভোট দিয়েছে, অতএব কাউকে আমি হয়রানির শিকার হতে দেব না। তবে যতক্ষণ পর্যন্ত এই আইন আমি বিলুপ্ত করতে না পারি, ততক্ষণ পর্যন্ত এই ৬২-র আরোয়ারে যাদের বাড়ি ঘর আছে তারা ওই পুরনো বাড়ি ভেঙে নতুন বাড়িও করবে, বাধা দেওয়া যাবে না, কারণ বাড়ি। তো যা দেখা গেল ভিডিও ক্লিপে, তিনি নির্দেশ দিচ্ছেন ডিএফওকে যাতে রেঞ্জ অফিসার ইমরান আলীকে ট্রান্সফার করা হয় 24 ঘন্টার মধ্যে। একটি আলটিমেটাম তিনি দিয়ে দিলেন ডিএফওকে, এবং ডিএফও স্যার করছিলেন, জি স্যার, জি স্যার। তো মজার ব্যাপার হলো, কেন এই ঘটনাটি ঘটলো, কী কারণে তিনি রেঞ্জ কর্মকর্তাকে জায়গায় দাঁড়িয়ে কয়েকশো লোকের সামনে লাউড স্পিকারে কল করে ইমরান আলীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বললেন তাকে ট্রান্সফার করবার জন্য, এবং 24 ঘন্টার মধ্যে। কী এমন ঘটেছিল? প্রিয় দর্শক শ্রোতা, বন বিভাগের উচ্ছেদ অভিযান চলছে টাঙ্গাইলে। যারা অবৈধভাবে বনের জায়গা দখল করেছে, সরকারি জায়গা, সেই সব জায়গাগুলো বা বাড়িঘর যেখানে আছে সেগুলোর উচ্ছেদ অভিযান চলছিল। তো সেই উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে গত ৯ আগস্ট ভোরে বহেরাতৈল ইউনিয়নের সখীপুর উপজেলার বহেরাতৈল ইউনিয়নের হলুদিয়া চালা বাজারে স্থানীয় বাসিন্দাদের 60 ফুট 60 ফিট লং একটি ঘর ছিল, টিনের ঘর। সেই ঘরটি উচ্ছেদের মুখে পড়ে, আর বন বিভাগ সেই ঘরটি ভেঙে দেয়। পরবর্তীতে মন্ত্রী হয়তো তার এলাকা ভিজিট করছিলেন গতকাল রোববার, সেখানে নেতাকর্মীদের মাধ্যমে তিনি অবগত হন যে বন বিভাগ এই ঘরটি ভেঙে দিয়েছে। তো নেতাকর্মীদের কারো মালিকানাধীন হয়তো সেটি ছিল। তো তিনি সেখান থেকে ফোন কলটি করলেন সর্বসম্মুখে লাউড স্পিকারে। তো ডিএফও তার সঙ্গে সরাসরি কথা বলছিলেন, বিভাগীয় কর্মকর্তা বন বিভাগের, তাকেই নির্দেশনা তিনি দিলেন তার সাবঅর্ডিনেট ইমরান আলীকে যাতে 24 ঘন্টার মধ্যে ট্রান্সফার করা হয়। এবং তিনি এটিও বললেন যে তিনি শুনেছেন স্থানীয় বাসিন্দাদের কাছে রেঞ্জ কর্মকর্তা ইমরান আলী দালালদের মাধ্যমে স্থানীয়দের কাছ থেকে টাকা নিয়ে ঘরটি নির্মাণের অনুমতি দিয়েছিলেন। পরে ঘরটি কিছুটা বড় করে তৈরি করা হলে সেটি ভেঙে ফেলা হয়। তো এই যে অভিযোগটি তিনি করলেন, এটি একটি গুরুতর অভিযোগ একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে। কোনো প্রমাণ ছাড়াই
তিনি তার নেতাকর্মীদের কাছ থেকে শুনে সেটি লাউড স্পিকারে বলে দিলেন এবং তিনি বললেন তিনি যতদিন এলাকায় এমপি আছেন ততদিন তার এলাকার মানুষকে কেউ হয়রানি করতে পারবে না, তিনি সেটি বরদাস্ত করবেন না। ভালো, নিশ্চয়ই তিনি এমপি হিসাবে এলাকার মানুষের খেয়াল রাখবেন, চমৎকার, এই বিষয়টি আমরা অ্যাপ্রিসিয়েট করি। যে কোনো এমপি তার এলাকার মানুষকে নিরাপদ রাখবেন, হয়রানি থেকে বাঁচাবেন, এটি তো স্বাভাবিক। তো জনাব আজম খান সেই ইচ্ছে ব্যক্ত করেছেন, আমরা সন্তুষ্ট, অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু রেঞ্জ কর্মকর্তা ইমরান আলীর মানবাধিকারকে এখানে রক্ষিত হয়েছে, তার বিরুদ্ধে কেউ একটি অভিযোগ এনেছে, জাস্ট একটি অভিযোগ। তো সেই অভিযোগটি প্রমাণ হয়নি, তদন্ত হয়নি। মন্ত্রী মহোদয় কী করে বললেন, তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে কী করে নির্দেশ দিলেন তাকে ইমিডিয়েটলি 24 ঘন্টার মধ্যে ট্রান্সফার করতে, এবং রিপিট করেছেন তিনি কথাটি 24 ঘন্টার মধ্যে। তো ডিএফও বলছিলেন জি স্যার, জি স্যার, এটি বাংলাদেশ, জি স্যার হ্যাঁ স্যারের মহোৎসব চলছে সব জায়গায়। তো ডিএফও বলতে পারতেন জি স্যার, আমি আপনার বক্তব্য শুনেছি, অভিযোগটি সম্পর্কে জানলাম, আমি বিভাগীয় তদন্ত করব এবং তদন্ত করে তদন্ত রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেব। এটি তিনি না বলে জি স্যার হ্যাঁ স্যার বলছিলেন। তো ডিএফও যদি মন্ত্রীর কথা মতো 24 ঘন্টার মধ্যে সেই ইমরান আলীকে বদলি করেন, সেটি কি ইমরান আলীর প্রতি জাস্টিস হবে? আমরা যখন আইনের শাসনের কথা বলি, রুল অব ল, প্রধানমন্ত্রী তারেক রহমান অনেকবার বলেছেন, বিএনপির এমপি মন্ত্রীরা প্রতিনিয়তই বলছেন আইনের শাসন। আইনের শাসন কি ইমরান আলীকে বাদ দিয়ে, নাকি এর মধ্যে ইমরান আলীও থাকবেন? প্রিয় দর্শক শ্রোতা, এই সিরিয়াস প্রশ্নটি কিন্তু ওঠে। আর আরেকটি বিষয় হলো, গণমাধ্যম ইমরান আলীর সঙ্গে কথা বলেছে যে মন্ত্রী আপনার বিরুদ্ধে প্রকাশ্য জনসমাবেশে লাউড স্পিকারে ঘোষণা দিয়েছেন আপনার বদলির বিষয়, এবং আপনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে অর্থ লেনদেনের। আপনি টাকা নিয়ে ঘর বানাবার অনুমতি দিয়েছেন, আবার টাকা সেই ঘর আপনি নিজেই ভেঙে দিয়েছেন। তো এই বিষয়ে ইমরান আলী তার বক্তব্য দিলেন। তার বক্তব্য ছিল, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পালন করেছেন, অর্থাৎ সেখানে এই যে হলুদিয়া চালা এলাকায় বাজারে যে ঘরটি ভাঙা হলো, সেই ঘরটি রেঞ্জ অফিসার ইমরান আলীর নির্দেশে ভাঙা হয়নি। এই টিমের নেতৃত্ব দিয়েছিলেন সহকারী বনরক্ষক, টাঙ্গাইলের সহকারী বনরক্ষক রানা দেব। রানা দেবের নেতৃত্বে বন বিভাগের উচ্ছেদ অভিযান চলে। সেই উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে সেই 60 ফিট লম্বা টিনের ঘরটি ভাঙা পড়ে। তো ইমরান আলী বললেন তিনি ঊর্ধ্বতনের আদেশ পালন করেছেন এবং তিনি সহযোগী ভূমিকা পালন করেছেন। নেতৃত্বে ছিলেন রানা দেব। এবং অর্থ লেনদেনের অভিযোগের বিষয়ে তিনি সরাসরি বলেছেন যে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই এখানে, এবং ছিল না। যেখানেই আমাকে পোস্টিং দেওয়া হবে বন রক্ষায় কাজ করব, আর ঘুষ এবং দুর্নীতির অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে মন্ত্রীর কথা তিনি রিজেক্ট করে দিলেন, মন্ত্রীর বক্তব্য, এবং মন্ত্রীকে এক ধরনের চ্যালেঞ্জ করলেন। তিনি বললেন এই বক্তব্য সম্পূর্ণ কল্পনাপ্রসূত এবং ভিত্তিহীন। তো আমি মনে করি এটি কমন সেন্স বলছে, যদি তিনি এমন কোনো লেনদেনে জড়িত থাকতেন তাহলে কখনোই মন্ত্রীর বিরুদ্ধে এমন একটি স্টেটমেন্ট তিনি দিতে পারতেন না। কারণ মন্ত্রীরই বক্তব্য ছিল সেটি যে দালালদের মাধ্যমে টাকা খেয়ে তিনি এটি করেছেন। তাহলে সেই মন্ত্রীর বক্তব্যকে তিনি চ্যালেঞ্জ করেছেন, চ্যালেঞ্জ করবার সাহস তিনি পেতেন না। তো সাহস আছে বলেই তিনি চ্যালেঞ্জ করেছেন। তো সবচেয়ে বড় কথা হলো, আমরা জানি না সত্যি কি আসলে। এমনও হতে পারে ইমরান আলী টাকা নিয়েছেন মানুষের কাছ থেকে, অস্বীকার করছি না, বাংলাদেশ সেটি নিতেই পারেন। আচ্ছা, তো এখন সেই বিষয়ে তদন্ত হতে হবে, তদন্ত রিপোর্ট পেতে হবে, তদন্ত রিপোর্ট সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। সেটি না করে আহমেদ আজম খান, যিনি নিজে একজন আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন, তিনি কি করে এমন একটি বেআইনি আদেশ দিতে পারলেন? চূড়ান্তভাবে ক্ষমতার অপব্যবহার বলে এটি জনগণ মনে করছেন। যেই সব দৈনিক এই খবরটি রিপোর্ট করেছে, একাধিক গণমাধ্যম থেকে আমি খবরটি সংগ্রহ করেছি, সেখানে এই রিপোর্টের পরে অসংখ্য কমেন্ট আমি দেখতে পেয়েছি। কমেন্টগুলো আমি পড়েছি, একটি কমেন্ট আমি পাইনি যেখানে মন্ত্রীর এই সিদ্ধান্তকে দেশের মানুষ ভালো চোখে দেখেছেন। তারা মন্ত্রীকে পচিয়েছেন, বিএনপি সরকারকে পচিয়েছে, তারেক রহমানকে পচিয়েছে। কমেন্টে তারা বলেছেন মন্ত্রীর চাঁদাবাজির কি হবে। তারা ইঙ্গিত করেছেন
2024-এর 4 সেপ্টেম্বর আহমেদ আজম খানের বিরুদ্ধে একটি চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছিল টাঙ্গাইল সদর থানায়। তার বিরুদ্ধে 50 লক্ষ টাকার চাঁদাবাজির মামলা এনেছিলেন টাঙ্গাইলের শিল্পপতি মনির আহমেদ মনা। থানায় তিনি মামলা করেছিলেন, এবং শুধু তাই না, তখন থানার ওসি বলেছিলেন যে এটি তদন্ত করছেন তিনি। পরবর্তীতে তদন্ত কোন দিকে গেছে আমরা জানি না, এবং 20-25 জনের নাম নিয়ে মামলা করা হয়েছে। সেই শিল্পপতি মনির আহমেদ মনা বলেছিলেন তার এজাহারে যে তাকে আহমেদ আজম খানের পক্ষ থেকে ফোন করা হয়, ফোন করে 50 লক্ষ টাকা দাবি করা হয়, টাকা না দিলে দেখে নেবার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে তিনি টাকা না দেওয়াতে 20-25 জন লোক তার বাড়িতে যান, গিয়ে তার বাড়ি ভাঙচুর করেন, এমনকি বাড়ির লোকজনকে মারধরের অভিযোগও করা হয়। এটা একটি গুরুতর অভিযোগ, প্রিয় দর্শক শ্রোতা। সেই সময় টাঙ্গাইলের বিএনপি নেতৃবৃন্দ, টাঙ্গাইল বিএনপি সাংবাদিক সম্মেলন করে এই দাবি প্রত্যাখ্যান করেছিলেন। তো যাই হোক, তো এখন কথা হলো, সেই দাবিটি যেহেতু প্রতিষ্ঠিত হয়নি, তাই আমরা ধরে নেব সেইটি একটি দাবি। এমনও তো হতে পারে সেই শিল্পপতি মনির আহমেদ মনার সঙ্গে তার কোনো পূর্ব শত্রুতা ছিল, তিনি সেই পূর্ব শত্রুতা চরিতার্থ করবার চেষ্টা করছেন, আহমেদ আজম খানকে স্টিগম্যাটাইজ করবার চেষ্টা করছেন, কলঙ্কিত করবার চেষ্টা করছেন। এটিও তো সম্ভব। আবার বিপরীতটিও সম্ভব, অর্থাৎ আহমেদ আজম খান কিংবা তার প্রতিনিধিরা 50 লক্ষ টাকার জন্য সত্যিকার অর্থেই হুমকি দিয়েছিলেন বা দাবি করেছিলেন 50 লক্ষ টাকা। দুটোই সত্যি এবং দুটোই মিথ্যা এট দ্য সেম টাইম। কারণ এই বিষয়ে তদন্তের অগ্রগতি সম্পর্কে আমরা জানি না। তাই কোনো বিষয়ে একটি অভিযোগ শুধুই অভিযোগ, যতক্ষণ পর্যন্ত না সেটি তদন্ত হবে এবং তদন্ত রিপোর্ট পাওয়া যাবে, নিরপেক্ষ তদন্ত। তাও আবার শেখ হাসিনা আমলে হাজার হাজার তদন্ত হয়েছিল মানুষের বিরুদ্ধে, মিথ্যে রিপোর্ট আমরা দেখেছিলাম, সেগুলোর কথা আমি বলছি না। তো প্রিয় দর্শক শ্রোতা, সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, যিনি জনগণের কথা শুনে প্রকাশ্য দিবালোকে একজন সরকারি কর্মকর্তা সম্পর্কে এই বক্তব্য রাখতে পারেন না, এটি অমার্জনীয়, অগ্রহণযোগ্য এবং চূড়ান্তভাবে ক্ষমতার অপব্যবহার। আর এই কাজটি শেখ হাসিনা আমলে শেখ হাসিনার মন্ত্রীরা করতেন, আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা এই কাজটি করতেন, ক্ষমতার অপব্যবহার। যখন যেভাবে সম্ভব ক্ষমতার অপব্যবহার তারা করেছেন, আজম খানদের বিরুদ্ধেও করেছেন হাজার হাজার বার, লক্ষ লক্ষ বার। তাই একই অপরাধ, একই কাজ, একই ভুল তিনি কি করে করেন, বিএনপির অন্য মন্ত্রীরা কিভাবে করেন, অন্য এমপিরা কিভাবে করছেন, প্রতিনিয়তই তাদের বিরুদ্ধে কোনো না কোনো অভিযোগ আসছে এবং অভিযোগগুলি গুরুতর। তো প্রিয় দর্শক শ্রোতা, আমি জানি না প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি কীভাবে নিয়েছেন। আমি মনে করি এই বিষয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সুস্পষ্ট স্টেটমেন্ট আসা উচিত। একজন এমপি এবং মন্ত্রী এটি করতে পারেন কিনা। এখানে সরকারি কর্মকর্তাকে ভীতি প্রদর্শন করা হয়েছে, এবং এইভাবে মন্ত্রী এমপিরা সরকারি কর্মকর্তাদের ভীতি প্রদর্শন করতে থাকলে, মন্ত্রী এমপি তো উপরের লেভেলের ব্যাপার, ছাত্র দলের ছাত্ররা, ছোকরারা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বাড়িঘর ভাঙচুর করছে গত কয়েকদিন থেকে মিথ্যে অভিযোগে, সেটিও আমরা দেখছি। তো এইসব চলতে থাকলে সরকারি অফিসাররা কাজ করবার আগ্রহ রাখবেন? তাদের সেলফ কনফিডেন্স থাকবে? কোন ভরসায়, কী জন্যে তারা কাজ করবেন? কাজ করতে গিয়ে অপমানিত হবেন, তাদের বিরুদ্ধে প্রমাণ করা যায়নি, আনভেরিফাইড অভিযোগ আনা হবে। সো এগুলো কোনো কাজের কথা না, আর এগুলো কোনো ভালো ইঙ্গিত দিচ্ছে না। আমাদের বারবার বিএনপির এমপি মন্ত্রীদের এসব কর্মকাণ্ড হাসিনা আমলে ফিরিয়ে নিচ্ছে। আমরা মনের চোখে হাসিনা আমল ঘুরে আসছি, রিভিজিট করছি হাসিনা গং অ্যান্ড আওয়ামী লীগ। তো এইটি চলতে থাকুক, আমরা চাই না। আমরা পরিস্থিতির উন্নতি চাই। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্টেটমেন্ট আশা করছে এই বিষয়ে, এবং আমরা দৃশ্যমান কোনো কিছু দেখতে চাই। কেন মন্ত্রী অভিযোগ করেছেন, সে অভিযোগের প্রমাণ আছে কিনা। প্রমাণ না থাকলে মন্ত্রী সেই সরকারি কর্মকর্তার কাছে দুঃখ প্রকাশ করবেন, কারণ সেই কর্মকর্তারও মানবাধিকার আছে, আইনের শাসন আর মানবাধিকার শুধু বিএনপি নেতাকর্মীর জন্য না, দেশের সব মানুষের জন্য। সরকারি কর্মকর্তা কর্মচারীরাও এর বাইরে না। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্য। আবারও কথা বলবো অন্য একটি টপিক নিয়ে।